কি আবার বলবো, বলছি ভালো মানুষের ছেলে, কলকাতা শহরে এসেছো, শহর দেখে দুদিন দেখাশুনো করে বাড়ি চলে যাও। পৌঁছে তো দিয়েছো, এখন দেখো শোনো দুদিন, খাও মাখো, আমি তো না বলছি নে বাপু। শুভেচ্ছা বন্ধুরা, এক রাশ শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা, আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট অনুরোধ, এখনও যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলি, আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, উৎসাহ পাব এগিয়ে চলার। এক ব্যাগ গপ্প চ্যানেলে আপনি শুনতে পাবেন এমন কিছু ভালো লাগা গল্প, যে গল্পকে জড়িয়ে ধরে বাঁচা যায় আজীবন। বন্ধুরা, আমরা শুরু করেছিলাম শ্রদ্ধেয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অথৈ জল উপন্যাসটি। বন্ধুরা, ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই অথৈ জল উপন্যাসের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্ব শুনে নিয়েছেন। আজ পড়ব অথৈ জল উপন্যাসের চতুর্থ পর্ব। গল্প পাঠ করছি আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন কভারম্যান অভিব্রত। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। শুরু করছি শ্রদ্ধেয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অথৈ জল উপন্যাসের চতুর্থ পর্ব। বললাম, তুমি কি করে জানলে আমি এখানে? সে বললে, আমি জানি। আমি বললাম, জানো মানে কি? কি বলেছে? ও ছেলে মানুষের মতো দুষ্টুমির হাসি হেসে বললে, বলবো না। আমি রাগের সুরে বললাম, তুমি না বললেও আমি জানি। আব্দুল হামিদ, না হয় গোবিন্দদা। পান্না এবার আমার দিকে পূর্ণ দৃষ্টিতে চেয়ে দৃঢ়স্বরে বললে, না। ও সত্যি কথা বলছে আমার মনে হলো। কৌতূহলের সুরে বললাম, তবে কে আমি জানতে চাই। পান্না মুষ্টিবদ্ধ হাতে নিজের বুকে একটা ঘুষি মেরে বললে, এই। আমি বললাম, কি এই? সে বললে, এইখানে জানতে পারে। হঠাৎ কেমন একটা অদ্ভুত দৃষ্টিতে আমার মুখের দিকে চেয়ে বললে, আপনি তা বুঝবেন না। বলেই আবারও মুখ নিচু করে মেঝের দিকে চাইলে। এবার শুধু মুখ নিচু নয়, ঘাড় শুদ্ধ নিচু। সে এক অদ্ভুত ভঙ্গি। ওর অতি চমৎকার সুডোল লাবণ্যময় গ্রীবাদেশে সরু সোনার হার চিকচিক করছে। এলানো নামানো খোঁপা থেকে হেলা গোছা চুল এসে ঘাড়ের নিচের দিকে ব্লাউজের কাপড়ে ঠেকেছে। ওর মুখ দেখতে পাচ্ছি নে, মনে হচ্ছে এক অপূর্ব সুন্দরী লাবণ্যবতী কিশোরী আমার সামনে। ধরা দেবার সমস্ত লক্ষণ ওর ঘাড় নিচু করার ভঙ্গির মধ্যে সুপরিস্ফুট। অল্পক্ষণের জন্য নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেললাম। কি হতো এই অবস্থা বেশিক্ষণ স্থায়ী হলে, মানে আর কিছুক্ষণ স্থায়ী হলে, তা আমি বলতে পারিনি। সে সময় আমার মনে পড়ল, নেপাল মশারি নিয়ে যে কোনো সময় এসে পড়তে পারে। আমি ব্যস্তভাবে ওর হাত ধরে চেয়ার থেকে জোর করে উঠিয়ে বললাম, তুমি এক্ষুনি চলে যাও। ও একটু ভয় পেয়ে গেল, বিস্ময়ের সুরে বললে, এক্ষুনি যাব? আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি। ও বললে, আমায় তাড়িয়ে দিচ্ছেন? আমি বললাম, এক্ষুনি নেপাল আসবে মশারি নিয়ে। ওর বাড়ি থেকে মশারি আনতে গেল আমার জন্যে। পান্নার চোখে ভয় ও না বোঝার দৃষ্টিটা চকিতে কেটে গেল। ব্যাপারটা তখন ও বুঝতে পেরেছে। বললে, আপনি আসরে চলুন। আমি বললাম, না। ও বললে, কেন যাবেন না? মাথা কুটবো আপনার সামনে এখুনি।
আসুন। আমি বললাম, না। সে বললে, তবে দেখবেন, এই দেখুন। সত্যি ও হঠাৎ নিজের শরীরকে মাটির দিকে ঝুঁকিয়ে মেঝের ওপর হাঁটু গেড়ে বসতে যেতেই আমি তাড়াতাড়ি বলে উঠলাম, থাক থাক, এই যাচ্ছি, আসরে যাচ্ছি, তুমি যাও। পান্না কোনো কথাটি আর না বলে ভালো মানুষের মতো চলে গেল। একটু পরেই নেপাল মশারি নিয়ে ঘরে ঢুকল। বললে, কোথায় চললেন? ঘরে কিসের গন্ধ? আমি বললাম, কি? নেপাল মুখ ইতস্তত ফিরিয়ে নাক দিয়ে জোরে নিঃশ্বাস টেনে টেনে বললে, সেন্ট মেখেছেন বুঝি? সেন্টের গন্ধ? আমি বললাম, তা হবে। পান্নার কাণ্ড। সস্তা সেন্ট মেখে এসে ঘরময় এই কীর্তি করে গিয়েছে। তবুও গন্ধটা যেন বড় প্রিয় আমার কাছে। ও যেন কাছে রয়েছে ওই গন্ধের মধ্যে দিয়ে। আমি বললাম, শোবো না, একটু আসরে যাচ্ছি। নেপাল বললে, কি দেখতে যাবেন ডাক্তারবাবু? যাবেন না? আমি বললাম, তা হোক, কানের কাছে গোলমালে ঘুম হয় না, তার চেয়ে আসরে বসে থাকা ভালো। সে বললে, চলুন, আমার বাড়ি শোবেন, বড় বউ বড় খুশি হবে ক্ষণ। আমি বললাম, না, আসরে যাই একটু। নেপালের ওপর মনে মনে বিরক্ত হই। তুমি বা তোমার বড় বউ আমার গার্জেন নয়, আমিও কচি খোকা নই, বারবার এক কথা বলবার দরকার কি? একটু পরে আমি আসরে গিয়ে বসলাম। সামনেই পান্না, কিন্তু ওর দিকে যেন চাইতে পারছি নে। চোখের কোণ দিয়ে ওকে দেখছি। গোবিন্দদা, আব্দুল হামিদ সবাই বসে। ওদের দলের মাঝখানে বসে আমার লজ্জা করতে লাগলো পান্নার দিকে চাইতে। পান্নাও এসে আমার দিকে চেয়ে প্রথমবার সেই যে একবার মাত্র দেখলে, তারপর সেও আর আমার কাছে এলোও না, আমার দিকে ফিরেও চাইল না। অনেকক্ষণ পরে একবার চাইলে, ভীরু কিশোরীর সলজ্জ চাউনি তার প্রণয়ের দিকে। এই চাউনি আমায় মাতাল করে দিলে একেবারে। আমার অভিজ্ঞতা ছিল না, ভগবান জানেন, সুরবালা ছাড়া অন্য কোনো মেয়ের দিকে কখনো খারাপভাবে চোখ মেলে চাইনি বা প্রেম করিনি। পাড়াগাঁয়ে ওসব নেইও অত শত, সুযোগ সুবিধার অভাবও বটে। আমার মতো নীতিবাগীশের এদিকে রুচিও ছিল না। সলজ্জ লুকানো চাউনির অদ্ভুত মাদকতা সম্বন্ধে কোনো জ্ঞানই আমার থাকবার কথা নয়। আমার হঠাৎ বড় আনন্দ হলো। কেন আনন্দ, কিসের আনন্দ, সেসব আমি ভেবে দেখিনি। ভেবে দেখবার প্রবৃত্তি তখন আমার নেইও। অত্যন্ত আনন্দে গা হাত পা যেন বেলুনের মতো হালকা হয়ে গেল। আমি যেন এখনই আকাশে উড়ে যেতে পারি। পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ এই মুহূর্তে যদি কেউ থাকে, তবে সে আমি, কারণ পান্নার ভালোবাসা আমি লাভ করেছি। ওই চাউনি আমায় বুঝিয়ে দিয়েছে সেই কথা। সঙ্গে সঙ্গে আমাকে পাগল করেছে ওই চিন্তা। আমার মনের মধ্যে আর একটা বুভুক্ষু মন ছিল, তার এতদিন সন্ধান পাইনি। আজ সেই মন জেগে উঠেছে পান্নার মতো রূপসী কিশোরীর স্পর্শে। আমার মতো মধ্যবয়সী লোককে 17-18 বছরের একটি সুন্দরী কিশোরী ভালোবেসে ফেলেছে, এই চিন্তা এক বোতল উগ্র সুরার চেয়েও মাদকতা আনে। যার ঠিক ওই বয়সে ওই অভিজ্ঞতা হয়নি, সে আমার কথা কিছুই বুঝতে পারবে না। জীবনের সব কিছু অভিজ্ঞতা সাপেক্ষ। সে রস যে পায়নি, হাজার বর্ণনা দিলেও সে বুঝতে পারবে না সেই রসের ব্যাপার। এই জন্যেই বলেছে, অনধিকারীর সঙ্গে কোনো কথা বলতে নেই। এমন একটি অনধিকারী এই গোবিন্দদা। আব্দুল হামিদটাও তাই। স্থূল মনে ওদের অন্য কোনো রসের স্পর্শ লাগে না,
স্থূল রস ছাড়া। আব্দুল হামিদ দাঁত বের করে বললে, আপনি বড় বেরসিক ডাক্তারবাবু। আমি বললাম, কেন? সে বললে, অমন মাল নিয়ে গেলাম আপনার ডাক্তারখানায়, আর আপনি। আমি বললাম, ওসব কথা এখানে কেন? আব্দুল হামিদ বললে, তাই বলছি আর কি। গোবিন্দদা বললে, ছুরিটা কিন্তু চমৎকার দেখতে, যাই বলুন ডাক্তারবাবু। আর কি ঢং, কি হাসি মুখের, দেখুন না চেয়ে। আব্দুল হামিদ বললে, ডাক্তারবাবু ওর ওপর কেমন চটা। কই, আপনি তো ওর দিকে ফিরেও চাইছেন না, অথচ দেখুন আসর শুদ্ধ লোক ওর মুখের দিকে চেয়ে আছে। আমি যে কেন ওর মুখের দিকে চাইছি না, কি করে বুঝবে এই সব স্থূল বুদ্ধি লোক? আমি সব দিকে চাইতে পারি, শুধু চাইতে পারি না পান্নার মুখে। পান্নাও পারে না আমার দিকে চাইতে। এই তত্ত্ব বোঝা এদের পক্ষে বড়ই কঠিন। আব্দুল হামিদকে বললাম, বক বক না করে চুপ করে থাকতে পারো না? গোবিন্দদা বললে, ডাক্তারবাবু আমাদের সাধু পুরুষ কি না, ওসব ভালো লাগে না ওর, ও রসে বঞ্চিত। আমি উঠেই চলে যেতাম আসর থেকে, শুধু পান্নার চোখের মিনতি আমাকে আটকে রেখেছে সেখানে। ওদের কথাবার্তা আমার ভালো লাগছিল না মোটেই। আব্দুল হামিদ আমার সামনে রুমালে বেঁধে 2 টাকা পেলা দিলে, আমাকে দেখিয়ে দিলে। আমি পারলাম না পেলা দিতে। পান্নার সঙ্গে সেরকম ব্যবসাদারি করতে আমার বাধে। আমি বললাম, এই কদিনে যে অনেক টাকা পেলা দিলে আব্দুল। আব্দুল হামিদ বললে, টাকা দিয়ে সুখ এখানে, কি বলেন ডাক্তারবাবু? কত টাকা তো কত দিকে যাচ্ছে। আমি বললাম, সে তো বটেই, টাকা ধন্য হয়ে গেল। আব্দুল হামিদ বললে, ঠাট্টা করছেন বুঝি? আপনিও তো টাকা দিয়েছেন। আমি বললাম, কেন দেব না কেন? সে বললে, তবে আমাকে যে বলছেন বড়। আমি বললাম, কিছুই বলছি নে, যা খুশি করতে পারো। গোবিন্দদা বললে, ওসব কথা বলো না ডাক্তারবাবুকে, উনি অন্য ধাতের লোক, রসের ফোঁটাও নেই ওর মধ্যে। আব্দুল একচোট হো হো করে হেসে নিয়ে বললে, ঠিক কথা দামশাই, অথচ বয়সে আমাদের চেয়ে ছোট। আমাদের এই বয়সে যা আছে ওর তাও নেই। আমি কাউকে কিছু না বলে ডিসপেন্সারিতে চলে গেলাম। মাঝিটা অঘরে ঘুমোচ্ছে, তাকে আর ওঠালাম না। নিজেরও ঘুম পেয়েছে, কিন্তু সমস্ত ব্যাপারটা আমার মাথার মধ্যে এমন একটা গোলমালের সৃষ্টি করেছে যে ঘুম প্রায় অসম্ভব। আমি ব্যাপারটাকে ভালো করে ভেবে দেখবার অবকাশ পেয়েও পাচ্ছি নে। মন এখান থেকে একটা ভালো টুকরো, ওখান থেকে আর এক টুকরো নিয়ে আস্বাদ করেই মশগুল। সমস্ত জিনিসটা ভেবে দেখবার তার সময় নেই। এমন সময় দৌড়ে মৃদু ঘা পড়ল। আমার বুকের মধ্যে যেন ঢেঁকির পার পারল সঙ্গে সঙ্গে। আমি বুঝেছি কে এত রাত্রে দরজায় ঘা দিতে পারে। পান্নার গায়ে একখানা সিল্কের চাদর, খোঁপা এলিয়ে কাঁধের ওপর পড়েছে। চোখ দুটোতে উত্তেজনা ও উদ্বেগের দৃষ্টি। সে যেন আশা করেনি আমায় এখানে দেখতে পাবে। দেখে যেন আশ্বস্ত হয়েছে। ওর কপালে বিন্দু বিন্দু ঘাম। আমি বললাম, কি? পান্না চেয়ার ধরে দাঁড়িয়েছিল। একবার ঘরের এদিক ওদিক চেয়ে দেখলে, বললে, এলাম আপনার এখানে। আমি বললাম, তা তো দেখতে পাচ্ছি, কি মনে করে? সে বললে, দেখতে এসেছি, মাইরি বলছি। আমি বললাম, বেশ, দেখে চলে যাও। সে বললে, তাড়িয়ে দিচ্ছেন? আমি বললাম, হ্যাঁ। সে বললে, আপনি বড় নিষ্ঠুর, সত্যি। আমি হেসে ফেললাম। বললাম, আমি না তুমি? তুমি জানো এখানে আসা কত অন্যায়? সে বললে, তবু আসি কেন, এই তো। আমি বললাম,
ঠিক তাই। সে বললে, যদি বলি না এসে থাকতে পারি নে? আমি বললাম, আমার বিশ্বাস হয় না। সে বললে, কি করলে বিশ্বাস হয়? আমি এই দেয়ালে মাথা কুটব? দেখুন। পান্না সত্যি দেয়ালের দিকে এগিয়ে যায় দেখে আমি গিয়ে ওর হাত ধরে ফেললাম। সঙ্গে সঙ্গে কি হলো, তীব্র বৈদ্যুতিক স্পর্শে যেন আমার সারা দেহ ঝিমঝিমিয়ে উঠল। সুরবালাকে ছাড়া আমি কোনো মেয়েকে স্পর্শ করিনি তা নয়। আমি ডাক্তার মানুষ, ব্যবসার খাতিরে কতবার কত মেয়ের গায়ে হাত দিয়ে রোগ পরীক্ষা করতে হয়েছে, কিন্তু এমন বৈদ্যুতিক তরঙ্গ সঞ্চারিত হয়নি সারা দেহে। পান্না ফিক করে হেসে বললে, ছুলেন যে বড়। আমি বললাম, কেন ছোঁব না? তুমি মেথর নও তো। পান্না বললে, আপনার চোখে তাদের চেয়েও অধম। আমি বললাম, বেশ, তাই যদি হয় তবে এলে কেন? সে বললে, ওই যে আগে বললাম, আমার মরণ, থাকতে পারিনি। আমি বললাম, কেন, গোবিন্দদা, আব্দুল হামিদ? সে বললে, আমি ঠিক এবার মাথা কুটব আপনার পায়ে, আর বলবেন না ও কথা। পান্না খুব দৃঢ় স্বরে এই কথাগুলি বললে। সঙ্গে সঙ্গে ঘরের এদিক ওদিক চেয়ে দেখলে আবার। আমি বললাম, কি দেখছ? সে বললে, ঘরে কেউ নেই তো? আপনি একা? আমি বললাম, কেন বলো তো? সে বললে, তাই বলছি। আমি বললাম, না, মাঝি ঘুমুচ্ছে বাইরের বারান্দায়। সে বললে, আপনার বাড়ি কোথায়? আমি বললাম, এখান থেকে 5 মাইল দূরে, নৌকো করে যাতায়াত করি। সে বললে, আপনার নৌকোর মাঝি? ওকে বিদায় দিন। আমি বললাম, বারে, কেন বিদায় করব কেন? পান্না মুখ নিচু করে রইল, জবাব দিলে না আমার কথার। আমি বললাম, শোনো, তুমি এখান থেকে যাও। পান্না বললে, তাড়িয়ে দিচ্ছেন? আমি বললাম, দিচ্ছি তো। সে বললে, আচ্ছা, আপনার মনে এতটুকু কষ্ট হয় না যে আমি যেচে যেচে? এই পর্যন্ত বলেই পান্না হঠাৎ থেমে গেল। ওর ব্রীড়া মূর্ছিত হাসিটুকু বেশ দেখতে। আমি বললাম, আচ্ছা, বসো পান্না। পান্না মুখ তুলে আমার দিকে চেয়ে হাসলে, চোখের চাউনিতে আনন্দ। যে চেয়ারখানা ধরে সে দাঁড়িয়েছিল সেই চেয়ারটাতেই বসে পড়ল। ঘরের কোনো দিকে কেউ নেই, নির্জন রাত্রি। বর্ষার মেঘ জমেছে আকাশে, শেষ রাতের শেষ প্রহরে। খোলা জানলা দিয়ে দেখতে পাচ্ছি পান্না এত কাছে, এই নির্জন স্থানে নিজে সেধে ধরা দিতে এসেছে। আমার শরীরের রক্ত টকবক করে ফুটে উঠল। বৃদ্ধ হয়ে পড়িনি এখনো। পান্না চেয়ারে বসে সলজ্জ হাসি হাসলে আবার। ওর মুখে এমন হাসি আমি আজ রাত্রেই প্রথম দেখেছি। পুরুষের সাধ্য নেই এই হাসির মোহকে জয় করে। চেয়ারের হাতলে রাখা পান্না তার সুডৌল সুগৌর শালঙ্কারা বাহু আমার দিকে ঈষৎ এগিয়ে দিলে, হয়তো অন্যমনস্ক হয়েই। কেউ কোনো কথা বলছি না। ঘরের বাতাস থমথম করছে, যেন কিসের প্রতীক্ষায়। নাগিনী কুহক দৃষ্টিতে আকর্ষণ করছে তার শিকারকে। এমন সময় বাইরের বারান্দাতে মাঝিটার জেগে উঠবার সাড়া পাওয়া গেল। সে হাই তুলে তুড়ি দিচ্ছে। এর কারণ, ঠিক সেই সময় বৃষ্টি এসেছে বাইরে। বৃষ্টির ছাটে মাঝির ঘুম ভেঙেছে। আমার চমক ভেঙে গেল। মোহগ্রস্ত ভাব পলকে কেটে যেতে আমি সোজা হয়ে দাঁড়িয়ে উঠলাম, তড়াক করে চেয়ার ছেড়ে। সঙ্গে সঙ্গে পান্নাও উঠে দাঁড়ালো। শঙ্কিত কণ্ঠে বললে, ও কে? আমি বললাম, আমার মাঝি, সেই তো যার কথা বলছিলাম খানিক আগে। সে বললে,
ও ঘরে আসবে নাকি? আমি বললাম, নিশ্চয়ই। পান্না বললে, আমি তবে এখন যাই, আপনি যাবেন না থাকবেন? আমি বললাম, যাব। সে বললে, না, যাবেন না, আজ আমাদের শেষ দিন, কাল চলে যাব, আপনাকে থাকতেই হবে, আমার মাথার দিব্যি, আমি আসবো আবার, কখনো যাবেন না। হেসে বললাম, তুমি হিপনোটিজম করা অভ্যেস করছো নাকি? ওরকম বারবার একটা কথা বলছো কেন? সে বললে, সে আবার কি? আমি বললাম, সে একটা জিনিস, তাতে যে কোনো লোককে বশ করা যায়। সে বললে, সত্যি? শিখিয়ে দেবেন আমাকে সেই জিনিসটা? মনে মনে বললাম, সে আমাকে শেখাতে হবে না, সে তুমি ভীষণ ভালোভাবে জানো। পান্না সামনের দোর খুলে বেরিয়ে গেল চট করে। রাত কতটা ছিল আমার খেয়াল হয়নি, সে খেয়াল ছিলও না। পান্না চলে গেলে মনে হলো আমার সমস্ত সত্তা যেন ও আকর্ষণ করে নিয়ে চলে গেল। মেয়ে মানুষের আকর্ষণে এমন হয় তা কোনো দিন আমার ধারণাই নেই। সুরবালাও তো মেয়ে মানুষ, কিন্তু তার আসঙ্গ লিপ্সা আমাকে এমন কুহক জালে ফেলেনি কোনো দিন। মনের মধ্যে পান্নার চিন্তা ছাড়া আর কোনো চিন্তা স্থান পায় তার সাধ্য কি? জীবনের এ এক অদ্ভুত ধরনের নূতন অভিজ্ঞতা। আজ মনে পড়ল রামপ্রসাদ ও শান্তির কথা। বেচারি রামপ্রসাদের বোধহয় এমনি অবস্থা হয়েছিল, তখন আমার অমন অবস্থা হয়নি, আমি ওর মনের খবর জানব কি করে? পান্নার কি আছে তাও জানি না, এমন কিছু অপূর্ব ধরনের রূপসী সে নয়। অমন মেয়ে আর কখনো দেখিনি এ কথাও অবিশ্বাস্য। সুরবালা যখন নববধূরূপে এসেছিল আমাদের বাড়ি, তখন ওর চেয়ে অনেক রূপসী ছিল। এখন অবশ্যই তার বয়স অনেক বেশি হয়ে গিয়েছে, এখন আর তেমন রূপ নেই, কিন্তু ওসব কিছু নয়। আমি জানি পান্নার রূপ ওর প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গে, ওর মুখের স্মৃতি, ওর চোখের চাহনিতে, ওর মাথার চুলের ঢেউ খেলানো নিবিড়তায়, ওর চটুল হাসিতে, ওর হাত পায়ের লাস্য ভঙ্গিতে। মুখে বলা যায় না সে কি, অথচ তা পুরুষকে কি ভীষণভাবে আকর্ষণ করে, আর আমার মতো পুরুষকে, যে কখনো ছাত্র বয়সেও মেয়েদের ত্রিসীমানা মাড়ায়নি। মেডিকেল কলেজে পড়বার সময় মিস রোজার্স বলে একজন অ্যাংলো ইন্ডিয়ান নার্সকে নিয়ে ছেলেদের মধ্যে কত দ্বন্দ্ব, কত নাচানাচি, কত রেষারেষি চলত। কে তাকে একদিন হোটেলে খাওয়াতে পারে, এই নিয়ে কত প্রতিযোগিতা চলত। আমি ঘৃণার সঙ্গে দূর থেকে সেই সুন্দর উপসুন্দর যুদ্ধ দেখেছি, কিন্তু আমার মনের অবস্থা যে কখনো এমন হতে পারে তা স্বপ্নেও ভাবিনি। এখন বুঝেছি মেয়েদের মধ্যে শ্রেণীভেদ আছে, সব মেয়ে সব পুরুষকে আকর্ষণ করতে পারে না। কে কাকে যে টানবে সে কথা আগে থেকে কেউ বলতে পারে না। আচ্ছা, শান্তিও তো চটুল মেয়ে আমাদের গ্রামের, শুনতে পাই অনেক পুরুষকে সে নাচিয়েছে, কিন্তু একদিনও তাকে বোন ছাড়া অন্য চোখে দেখিনি। মাঝি উঠে এসে বললে, বাবু বাড়ি যাবেন নাকি? আমি বললাম, না, আজ আর যাব না। মাঝি বললে, বাড়িতে ভাববেন। আমি বললাম, তুই জানা কেন, আমি একখানা চিঠি দিচ্ছি। মাঝি বললে, তার চেয়ে বাবু আমি বলি, আপনি চলুন না কেন, আমি আবার আপনাকে দুপুরবেলার পর পৌঁছে দেব। আমি বললাম, আচ্ছা, আমি ভেবে দেখি, তুই বাইরে বস। ফর্সা হয়ে গেল রাত, সঙ্গে সঙ্গে রাতের মোহ যেন খানিকটা কেটে গেল। মনে মনে ভাবলাম, যাই না কেন বাড়িতে, সুরবালার সঙ্গে দেখা করে আবার আসবো ক্ষণ।
কিন্তু শেষ পর্যন্ত যাওয়া হলো না। নিয়তির ফল বোধহয় খণ্ডন করা দুঃসাধ্য। যদি যেতাম বাড়িতে মাঝির কথায়, তবে হয়তো ঘটনার স্রোত অন্যদিকে বইত। কিন্তু আমি ডাক্তারি পাশ করেছিলাম বটে মেডিকেল কলেজ থেকে, তবুও আমি মূর্খ। ডাক্তারি শাস্ত্র ছাড়া অন্য কোনো শাস্ত্র আমি পড়িনি। ভালো কথা কোনো দিন আমায় কেউ শোনায়নি। জীবনের জটিলতা ও গভীরতা সম্পর্কে কোনো ধারণাই নেই আমার। সরল ও অনভিজ্ঞ মন নিয়ে পাড়াগাঁয়ের নিরক্ষর রোগীদের হাত দেখে বেড়াই। যাওয়া হলো না, কারণ গোবিন্দ দা ও আব্দুল হামিদ এসে প্রস্তাব করলে আজ একটা বনভোজনের আয়োজন করা যাক। আমি দেখলাম যদি পিছিয়ে যাই তবে ওরা বলবে ডাক্তার টাকা দিতে হবে বলে পিছিয়ে গেল। ওদের মঙ্গলগঞ্জ থেকে বছরে অনেক টাকা আমি উপার্জন করি। তার কিছু অংশ ন্যায্য তো আমোদ প্রমোদের জন্যে দাবি করতে পারে। বললাম, কি করতে চাও? যা চাও তাই দেব। আব্দুল হামিদ বললে, ভালো একটা ফিস্টি। গোবিন্দদা বললে, আপনার নৌকোটা নিয়ে চলুন মহানন্দ পাড়ার চরে। 2টো মুরগি জোগাড় করা হয়েছে, আরও 2টো নেব। পোলাও না ঘি ভাত না লুচি, যা কিছু বলবেন আপনি। আমি বললাম, আমি দাম দিয়ে দিচ্ছি জিনিসপত্তরের, তবে আমাকে জড়িও না। দুজনেই সমস্বরে হইচই করে উঠল। তা কখনো নাকি হয় না। আমাকে বাদ দিয়ে তারা স্বর্গে যেতেও রাজি নয়। গোবিন্দদা বললে, কেন, মুরগিতে আপত্তি? বলুন তো বাদ দিয়ে সে খাঁটি থেকে উত্তম মণ্ডলের ভেড়া নিয়ে আসি, 15 সের মাংস হবে। আমি বললাম, আমায় বাদ দাও। তারা বললে, কেন বলুন? খুব সামলে গেলাম এ সময়। মুখ দিয়ে বেরিয়ে গিয়েছিল আরেকটু হলে যে আমার মন ভালো নয়। ভাগ্যিস সে কথা উচ্চারণ করিনি, ওরা তক্ষুনি বুঝে নিত। ঘু ঘু লোক সব। বললাম, শরীর খারাপ হয়েছে। গোবিন্দদা তাচ্ছিল্যে সুরে বললে, দিন দিন 10টা টাকা ফেলে দিন। শরীর খারাপ টারাপ কিছু নয়, আমরা দেখবক্ষণ। মাছের চেষ্টায় যেতে হবে, তাহলে আপনার নৌকো ঠিক রইল কিন্তু। আমি বললাম, মাঝিকে বাড়ি পাঠাবো ভেবেছি, আমি যাচ্ছি নে, খবরটা দিতে হবে তো। গোবিন্দদা বললে, কালকেও তো যাননি। আমি বললাম, যাইনি বলেই আজ আরো বেশি করে খবর পাঠানো দরকার। গোবিন্দদা বললে, আমি সাইকেলে লোক পাঠাচ্ছি এক্ষুনি। সব ঠিকঠাক হলো। ওদের রুচি মতো ওদের পিকনিক হবে, এতে আমার মতামতের কোনো স্থান নেই, মূল্যও নেই। কিন্তু আমি ঘোর আপত্তি জানালাম যখন বুঝতে পারলাম যে ওদের নিতান্ত ইচ্ছে পান্নাকে নিয়ে যাবে আমার নৌকো করে পিকনিকের মাঠে। ওরাও নাছোড়বান্দা। আমি শেষে বললাম, ওরা নিয়ে যেতে চায় পান্নাকে, খুব ভালো, আমি যাব না সেখানে। গোবিন্দদা বললে, কেন এত আপত্তি করছেন ডাক্তারবাবু? আমি বললাম, না, তোমরা পান্নাকে পিকনিক সহচরী করতে চাও, ভালো, আমাকে বাদ দাও। গোবিন্দদা বললে, সে কি হয় ডাক্তারবাবু? তবে পান্নাকে বাদ দেওয়া যাক, কি বলো প্রেসিডেন্ট সাহেব? প্রেসিডেন্ট আব্দুল হামিদ একগাল অমায়িক হাসি হেসে বললে, না, ও পান্না টান্নাকে বাদ দিতে পারি, কিন্তু ডাক্তারবাবুকে কখনো না। আমি কৃতার্থ হই। যথারীতি ওদের স্থূল রুচি অনুযায়ী বনভোজন সম্পন্ন হয়। সন্ধ্যার আগে ওরা তাড়াতাড়ি ফিরল আসরে যাবে বলে। আমি গেলুম ওদের সঙ্গে। সেই রাত্রে পান্না আবার আমার ডাক্তারখানায় এসে হাজির হলে। আমি জানতাম ও ঠিক আসবে, মনে মনে ওর প্রতীক্ষা করিনি, এ কথা বললে মিথ্যে কথা বলা হবে। আমার সমস্ত মন প্রাণ ওর উপস্থিতি কামনা করেনি কি? ও এসেই হাসি মুখে সহজ সুরে বললে, আসরে যাওয়া হয়নি যে বড়? অদ্ভুতভাবে দুষ্টু মেয়ের মতো চোখ নাচিয়ে ও প্রশ্নটা করলে। এখন যেন ও আমাকে আর সমীহ করে না।
আমার খুব কাছে যেন এসে গিয়েছে ও, যেন কতদিনের বন্ধুত্ব ওর সঙ্গে, কত কাল থেকে আমায় চেনে। বললাম, বসো। ও গালে হাত দিয়ে কৃত্রিম বিস্ময়ের সুরে বললে, উমা, কি ভাগ্যি, আমাকে আবার বসতে বলা, কখনো তো শুনিনি। আমি হেসে বললাম, কদিন তোমার সঙ্গে আলাপ পান না, এর মধ্যে বসতে বলবার অবকাশই বা কবার ঘটল। সে বললে, ভালো ভালো, আবার নাম ধরেও ডাকা হলো। ও মা, কার মুখ দেখে না জানি আজ উঠেছি। রোজ রোজ তার মুখ দেখেই উঠব। মতলব কি এঁটে এসেছ, বলো দিকি। আমি বললাম। পান্না হাসি মুখে ঘাড় একদিকে ঈষৎ হেলিয়ে আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে চেয়ে বললে, ভয়ে বলবো না নির্ভয় বলবো? আমি বললাম, নির্ভয় বলো। সে বললে, ঠিক। আমি বললাম, ঠিক। সে বললে, আমার সঙ্গে কলকাতায় চলুন, আজই, এক্ষুনি। কথা শেষ করে ছুটে এসে আমার পায়ের কাছে পড়ে ফুলের মতো মুখ উঁচু করে আমার মুখের দিকে চেয়ে বললে, চলুন চলুন। ওর চোখে মিনতি ও করুণ আবেদন। অপূর্ব রূপে পান্না যেন ঝলমল করে উঠল সেই অপ্রত্যাশিত মুহূর্তে। পান্না যেন সুন্দরী মৎস্য নারী, অনেক দূরের অথই জলে টানছে আমাকে ওর কুহক দৃষ্টি। সেই ভোররাত্রেই পান্নার সঙ্গে কলকাতায় আমি রওনা দিই। পান্না ও আমি এক গাড়িতে। ওর যে সহচরী, সে কোথায় গেল তা আমি দেখিনি। তাকে ও তত গ্রাহ্য করে বলে মনেও হলো না। তার বয়স বেশি, তাকে কেউ সুনজরে বড় একটা দেখে না। গাড়িতে উঠে পান্না আমার সামনের বেঞ্চিতে বসল। হু হু করে গাড়ি চলছে। গাছপালা, গরু, পাখি, ঝোপঝাপ শটশট করে বিপরীত দিকে চলে যাচ্ছে। স্টেশনের পর স্টেশন যাচ্ছে আসছে। আমার কোনো দিকে নজর নেই। আমি ওর মুখের দিকে চেয়ে আছি। বেশি কথা বলতে পারছি না ওর সঙ্গে, কারণ গাড়িতে লোক উঠছে মাঝে মাঝেই। এক একবার খুব ভিড় হয়ে যাচ্ছে, এক একবার গাড়ি ফাঁকা হয়ে যাচ্ছে। তখন পান্না আমার দিকে অনুরাগ ভরা দৃষ্টি মেলে চাইছে। মদের চেয়েও তীব্র নেশা। এক স্টেশনে পান্না বললে, তাহলে? ওর সেই বদমাইশি ধরনের চোখ নাচিয়ে কথাটা শেষ করা। আমি জানি পান্না খুব বদমাইশ মেয়ে। আমি ওকে দেবী বলে ভুল করিনি মোটেই। দেবী হয় সুরবালাদের দল। দেবীদের প্রতি আমার কোনো মোহ নেই বর্তমানে। দেবীরা এমন চোখ নাচাতে পারে, এমন বদমাইশির হাসি হাসতে পারে, এমন ভালো মানুষকে টেনে নিয়ে ঘরের বার করতে পারে, এমন পাগল করে দিতে পারে রূপে ও লাবণ্যের লাস্যলীলায়। দেবীদের দোষ, মানুষকে এরা আকৃষ্ট করতে পারে না। শুধু দেবী নিয়ে কি ধুয়ে খাবো? আমার গোটা প্রথম যৌবন সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে দেবীদের সংসর্গে। দূর থেকে ওদের নমস্কার করি। পান্না যে প্রশ্ন করলে তার উত্তর আমি দিলাম না। আমি এখন ওর প্রশ্নের উত্তর দেবার অবস্থায় নেই। আমার মন যেন অসীম অনন্ত আকাশে নিরবলম্ব ভ্রমণে বেরিয়েছে, দুরন্ত সে পথযাত্রা। কিন্তু পান্না যে আগ্রহ জাগিয়েছে তা পরিতৃপ্ত করতে পারবে কি? পান্নার মুখে আবার সেই দুষ্টুমি ভরা হাসি। বললে, উত্তর দিলেন না যে? আমি বললাম, পান্না, তুমি আমার সঙ্গে কত দূর যেতে পারবে? ও হাসি হাসি মুখে বললে, কেন? আমি বললাম, কলকাতায় গিয়েও কাজ নেই। সে বললে, সে কি কথা, কোথায় যাব তবে? আমি বললাম, আমি যেখানে বলবো। সে বললে, কলকাতায় যাব না? তবে আমার বাসা বাড়ি জিনিসপত্র কি হবে? থাকবো কোথায় বলুন? আমি বললাম, ওসব ভাবনা যদি ভাববে তবে আমায় নিয়ে এলে কেন? পান্না বললে,
আপনার কি ইচ্ছে বলুন। আমি বললাম, বলবো পান্না, পারবে তা? পান্না বললে, হ্যাঁ বলুন। আমি বললাম, আমার সঙ্গে নিরুদ্দেশ যাত্রায় ভাসতে পারবে? পান্না ঘাড় একদিকে বেঁকিয়ে বললে, কোথায়? আমি বললাম, যেখানে খুশি, যেখানে কেউ থাকবে না, তুমি আর আমি শুধু থাকব, যেখানে হয়, যত দূরে। পান্না বললে, হুম। আমি বললাম, ঠিক? পান্না বললে, ঠিক ঠিক। বলেই ও আবার আগের মতো হাসি হাসলে। ওর ওই হাসি আমাকে এমন চঞ্চল, এমন ছন্ন ছাড়া করে তুলেছে। নিরীহ গ্রাম্য ডাক্তার থেকে আমি দুঃসাহসী হয়ে উঠেছি ওই হাসির মাদকতায়। বললাম, সব ভাসিয়ে দিতে রাজি আছো আমার সঙ্গে বেরিয়ে? পান্না বললে, সব ভাসিয়ে দিতে রাজি আছি আপনার সঙ্গে। বলেই ও খিলখিল করে হেসে উঠল। গাড়িতে এই সময়টায় কেউ নেই। আমি ওর হাত দুটো নিজের হাতে নিয়ে বললাম, তাহলে কলকাতায় কেন? পান্না বললে, না, আপনি যেখানে বলেন। আমি বললাম, ভেবে দেখো, সব ছাড়তে হবে কিন্তু। খেমটা নাচতে পারবে না, টাকা কড়ি রোজগার করতে পারবে না। পান্না যদি তখন বলতো, খাবো কি? তবে আমার নেশা কেটে যেত। শূন্য থেকে আছাড় খেয়ে মাটিতে পড়ে যেতাম তখনই। কিন্তু পান্নার মুখ দিয়ে সেই কথা বেরুল না। সে ঘাড় দুলিয়ে বললে, এবং বললে অতি অদ্ভুত কথা, অদ্ভুত সুরে বললে, তুমি আর আমি একা থাকব, যেখানে নিয়ে যেতে ইচ্ছা হয়। মুজরো করতে দাও, করব, না করতে দাও, তুমি যা করতে বলবে করব। আমি তখন নিষ্ঠুর হয়ে উঠেছি প্রেমের ও মোহের নিষ্ঠুরতায়। ওর মুখে তুমি সম্বোধনে। আমি বলি, যদি গাছতলায় রাখি, না খেতে দিই? পান্না বললে, মেরে ফেলো আমাকে, তোমার হাতে মেরো। টুঁ শব্দটি যদি করি, তবে বলো পান্না খারাপ মেয়ে ছিল। আমি বললাম, তোমার আত্মীয় স্বজন? পান্না বললে, কেউ নেই আমার আত্মীয় স্বজন। আমি বললাম, তোমার মা নেই? পান্না তাচ্ছিল্যের ভঙ্গিতে ঠোঁট উল্টে দুর্দান্ত বিদ্রোহের সুরে বললে, ভারী মা। আমি বললাম, বেশ, চলো তবে, যা হয় হবে। আমি কিন্তু পয়সা নিয়ে বার হইনি, তা তুমি জানো? পান্না বললে, আবার ওই কথা। বেলা 3টের সময় ট্রেন শিয়ালদা স্টেশনে পৌঁছুলে স্টেশন থেকে সোজা একখানা ঘোড়ার গাড়ি ভাড়া করে ভবানীপুর অঞ্চলের এক ক্ষুদ্র গলিতে পান্নার বাসায় গিয়ে ওঠা গেল। রাত্রে আমার ভালো ঘুম হলো না। আমি এমন জায়গায় কখনো রাত কাটাইনি। পল্লীটা খুব ভালো শ্রেণীর নয়। লোক যে না ঘুমিয়ে সারা রাত ধরে গান বাজনা করে, এও আমার জানা ছিল না। সকালে উঠে পান্নাকে বললাম, পান্না, আমি এখানে থাকব না। পান্না বিস্ময়ের সুরে বললে, কেন? আমি বললাম, এখানে মানুষ থাকে? পান্না বললে, চিরকাল তো এখানেই কাটালুম। আমি বললাম, তুমি পারো, আমার কর্ম নয়। আমি কি করব তুমি বলো, আমার কি উপায় আছে? পান্না বলল। আমি এ কথায় কোনো উত্তর দিলাম না। একটু পরে বেলা হলে এক প্রৌঢ়া ঘরে ঢুকে আমার দিকে 2-1 বার চেয়ে অবাক হয়ে আবার চলে গেল। পান্না কোথায় গেল তাও জানি নে। একাই অনেকক্ষণ বসে রইলাম। বেলা 9টার সময় প্রৌঢ়াটি আবার ঘরে ঢুকে আমায় বললে, আপনার বাড়ি কোথায়? এই প্রশ্ন আমার ভালো লাগলো না। বললাম, কেন? প্রৌঢ়া বললে, এমনি শুধুচ্ছি। আমি বললাম, যশোর জেলায়। বুড়ি বসে পড়ল ঘরের মেঝেতে। সেই ঘরের মেঝেতে সবটা গদি তোষক পাতা, তার ওপরে ধবধবে চাদর বিছানো। এক কোণে 2টো রূপোর পড়ি, তাদের হাতে হুঁকো রাখবার খোল। দেওয়ালে 2টো ঢাকনি পরানো সেতার কিংবা তানপুরা
ভালো বুঝলাম না। 5-6খানা ছবি টাঙানো দেওয়ালে, এক কোণে চৌকি পাতা, তার ওপরে পুরু গদি পাতা বিছানা, ঝালর বসানো মশারি, বড় একটা কাঁসার পিকদান চৌকির তলায়। ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা সত্ত্বেও মনে হয় সবটা মিলে অমার্জিত রুচির পরিচয় দিচ্ছে। গৃহস্থ বাড়ির শান্ত শ্রী এখানে নেই। বুড়ি বললে, তুমি কদিন থাকবে বাবা? আমি বললাম, কেন বলুন তো? বুড়ি বললে, পান্না তোমাদের দেশে গান করতে গিয়েছিল? আমি বললাম, হ্যাঁ। বুড়ি বললে, তাই যেন তুমি ওর সঙ্গে এসেছ পৌঁছে দিতে? আমি বললাম, তাই ধরুন আর কি। বুড়ি বললে, একটা কথা বলি, স্পষ্টকতার কষ্ট নেই, এ ঘরে তুমি থাকতে পারবে না। ওকে রোজগার করতে হবে, ব্যবসা চালাতে হবে। ওর এখানে লোক যায় আসে, তারা পয়সা দেয়। তুমি ঘরে থাকলে তারা আসবে না। যা বলো, আমি স্পষ্ট কথা বলবো বাপু, এতে তুমি রাগই করো আর যাই করো। এসেছো দেশ থেকে ওকে পৌঁছে দিতে, বেশ, পৌঁছে দিয়ে এখন 2-1 দিন শহরে থাকো, দেখো শোনো, ঘরের ছেলে, ঘরে ফিরে যাও। আমি যা বুঝি। চিড়িয়াখানা দেখেছো? সুসাইড দেখেছো? না দেখে থাকো, আজ দুপুরে গিয়ে দেখে এসো। এই সময় পান্না ঘরে ঢুকে বুড়ির দিকে চেয়ে বললে, মাসি, ঘরে বসে কি বলছো ওকে? বুড়ি ঝাঁঝের সঙ্গে বললে, কি আবার বলবো? বলছি, ভালো মানুষের ছেলে, কলকাতা শহরে এসেছো, শহর দেখে 2 দিন দেখাশুনো করে বাড়ি চলে যাও। পৌঁছে তো দিয়েছ, এখন দেখো শোনো 2 দিন, খাও মাখো, আমি তো না বলছি নে বাপু। ও ছুঁড়ি যখনই বাইরে যায় তখনই ওর পেছন পেছন কেউ না কেউ। সেবার খুলনে গেল, সঙ্গে এলো সেই পরেশবাবু। পোড়ার মুখো, নড়তে আর চায় না। 15 দিন হয়ে গেল, তবু নড়ে না। বলে, পান্নার সঙ্গে আমার বেদিয়ে দাও মাসি, সে কি কেলেঙ্কারি। তবে পান্না তাকে মোটেই আমল দেয়নি, তাই সে টিকতে পারল না। নইলে বাপু, তা অমন কত এলো কত গেল। পান্না বললে, আহ মাসি, কি বলছো বসে বসে? যাও। বুড়ি হাত পা নেড়ে বললে, যাব না কি থাকতে এসেছি? তোমার ঘাড়ে বাসা বেঁধে বসেছি? এখন অল্প বয়স, বয়স দোষ যে কি ভয়ানক জিনিস, এই তো কথা শুনবি তো এই মাসির মুখেই শুনবি। বেচাল দেখলে রাস কে আর টানতে যাবে? কার দায় পড়েছে? বুড়ি গজগজ করতে করতে উঠে চলে গেল। আমি পান্নাকে অনেকক্ষণ দেখিনি। অনুযোগের সুরে বললাম, আমি বাড়ি চলে যাব আজ, ঠিক বলছি। সে বললে, কেন কেন, তুমি ওই বুড়ির কথায়? আমি বললাম, সেজন্যে না, তুমি এতক্ষণ কোথায় ছিলে? পান্না বললে, এই। পান্না মুখে কাপড় দিয়ে খিলখিল করে হেসে উঠল। আমি রাগের সঙ্গে বললাম, হাসছো যে বড়। ও বললে, তোমার কথা শুনলে না হেসে থাকা যায় না। তুমি ঠিক ছেলে মানুষের মতো, আমি এমন মানুষ যদি কখনো দেখেছি। বলেই হাত দুটো অসহায় হাস্যের ভঙ্গিতে ওপরের দিকে ছুঁড়ে ফেলবার মতো তুলে আবার হাসতে লাগল। ওর সেই অপূর্ব ভঙ্গি হাত ছোঁড়ার, সারা দেহের ঝলমলে লাবণ্য, মুখের হাসি আমাকে সব ভুলিয়ে দিলে। ও আমার কাছে এসে আমার হাত ধরে বললে, তুমি চলে গেলেই হলো, মায়েরি পায়ে মাথা কুটব না। আমাকে ও চা দিয়ে গেল, বললে, খাবে কিছু? সুরবালার কথা মনে পড়ল। সুরবালা এমন বলতো না, খাবার নিয়ে এসে রাখত সামনে। আমি জানি এদের সঙ্গে সুরবালাদের তফাৎ কত, না জেনে বোকার মতো আসিনি। সুরবালা সুরবালা, পান্না পান্না, এই নিয়ে ইনিয়ে বিনিয়ে বাক্যবিন্যাস করে কোনো লাভ নেই। পান্না খাবার নিয়ে এলো, 4খানা তেলে ভাজা নিমকি, 1 মুঠো ঘুগনি দানা, 2খানা পাঁপড় ভাজা। এই প্রথম ওর হাতের জিনিস আমাকে খেতে হবে। মনটা প্রথমে বিদ্রোহ করে উঠেছিল, কিন্তু তারপরেই শান্ত হয়ে গেল। কেন খাবো না ওর হাতে?
একটা কথা আমার মনে খচখচ করে বাজছিল। পান্নার ঘরে লোক আসে রাত্রে। বুড়ি বলছিল, যতবার এই কথাটা মনে ভাবি ততবার যেন আমার মনে কি কাঁটার মতো বাজে। বললাম কথাটা পান্নাকে। পান্না বললে, কি করতে বলো আমায়? আমি বললাম, এসব ছেড়ে দাও। হয় পান্না খুব চালাক মেয়ে, নয় আমার অদৃষ্ট লিপি। আবার পান্না বললে, যা তুমি বলবে। সে বললে না, খাবো কি, চলবে কিসে প্রভৃতি নিতান্ত রোমান্স বর্জিত বস্তুতান্ত্রিক কথা। কেন বললে না? কতবার ভেবেছি। বললেই আমার নেশা তখনই সেই মুহূর্তেই ছুটে যেত। কিন্তু পান্না তা বললে না। প্রতিমার মাটির তৈরি পা ও আমাকে দেখতে দিলে না। দুবার এরকম হলো, অদৃষ্ট লিপি ছাড়া আর কি। আমি বললাম, চলো আমরা। কিন্তু মাথা তখন ঘুরছে। কোনো সাংসারিক প্ল্যান আঁটবার মতো মনের অবস্থা তখন আমার নয়। ওই পর্যন্ত বলে চুপ করলাম। পান্না হেসে বললে, খুব হয়েছে, এখন নাইবে চলো। আমি বললাম, চলো কোথায়? পান্না বললে, কলতলায়। আমি বললাম, ওখানে বড্ড নোংরা। তাছাড়া এ বাড়িতে চারিদিকে দেখছি শুধু মেয়ে ছেলের ভিড়, ওদের মধ্যে বসে নাইব কি করে? পান্না বললে, ঘরে জল তুলে দিই। আমি বললাম, তার চেয়ে চলো কালীঘাটের গঙ্গায় দুজনে নিয়ে আসি। পান্নাও রাজি হলো। দুজনে নাইতে বেরুবো এমন সময় সেই বুড়ি মাসি এসে হাজির হলো। কড়া সুরে আমায় বললে, বলি, ও গো ভালো মানুষের ছেলে, একটা কথা তোমায় শুধোই বাপু। আমি ওর রকম সকম দেখে ঘাবড়ে গিয়ে বললাম, বলুন। বুড়ি বললে, তুমি বাপু ওকে টুইয়ে কোথায় নিয়ে বের করছো? আমি বললাম, ও নাইতে যাচ্ছে আমার সঙ্গে। বুড়ি বললে, ও আমার ভারী নবাবের নাতি রে। পান্না তোমার ঘরের বউ নাকি যে যা বলবে তাই করতে হবে তাকে? ওর কেউ নেই? যত দরদ পান্নার ওপর। তবে মাসে 60 টাকা করে দিয়ে ওকে বাঁধা রাখো। ওর গহনা দাও, সব ভার নাও, তবে ও তোমার সঙ্গে যেখানে খুশি যাবে। ফেলো করি, মাখো তেল। তুমি কি আমার পর? আমি চুপ করে রইলাম। পান্না সেখানে উপস্থিত ছিল না। সাবানের বাক্স আনতে ঘরের মধ্যে গিয়েছিল। বুড়ি ওর অনুপস্থিতির এই সুযোগটুকু ছাড়লে না। আবার বললে, তুমি এসো, ভালো মানুষের ছেলে, পান্নাকে পৌঁছে দিতে। মফস্বলের লোক, বেশ, যেমন এসো, 2 দিন থাকো, খাও, মাখো, কলকাতার 5টা জায়গা দেখে বেড়াও, বেরিয়ে ঘরের ছেলে ঘরে ফিরে যাও। পান্নাকে নিয়ে টানা হেঁচড়া করবার দরকার কি তোমার? তুমি গেঁয়ো নোক, শহরের রাত কি তুমি তা জানো না। তোমার ভালোর জন্যই বলছি বাছা। বুড়ির সে কথা তখন যদি আমি শুনতাম। যাক সে কথা, পান্নাকে আর আমি পীড়াপিড়ি করিনি নাইতে যাবার জন্যে। ওকে কিছু না বলে আমি নিজেই নাইতে গেলাম একা। ফিরে আসতে পান্না বললে, এ কী রকম হলো? আমি বললাম, কেন? পান্না বললে, একা নাইতে গেলে? আমি বললাম, আমি গেঁয়ো লোক, কলকাতা দেখতে এসেছি, দেখে ফিরে যাই। দরকার কি আমার রাজকন্যের খোঁজে? পান্না বললে, আমি কি রাজকন্যে নাকি? আমি বললাম, তারও বাড়া। পান্না বললে, কেন? আমি বললাম, সেসব কথায় দরকার নেই, আমি আজই বাড়ি চলে যাব। পান্না বললে, ইস মাইরি, পায়ে মাথা কুটবো না? কি হয়েছে বলো, সত্যি বলবে। আমি বুড়ির কথা কিছু বলা উচিত বিবেচনা করলাম না। হয়তো তুমুল ঝগড়া আর অশান্তি হবে এই নিয়ে। না, এই বাড়িতে আমার থাকা সম্ভব হবে না আর, একদিনও না। নিজের মন তৈরি করে ফেললাম। কিন্তু পান্নাকে সে কথা কিছু বলিনি। বিকেলের দিকে বেড়াতে যাবার নাম করে বেরিয়ে সোজা শিয়ালদাতে গিয়ে টিকিট কাটব। খাওয়ার সময় পান্না নিজের হাতে পরিবেশন করে খাওয়ালে। আগের রাত্রে আমি নিজেই
দোকান থেকে লুচি ও মিষ্টি কিনে এনে খেয়েছিলাম। আজ ও বললে, আমি নিজে মাংস রান্না করছি তোমার জন্যে, বলো খাবে। এমন সুরে অনুরোধ করলে ওর কথা এড়াতে পারলাম না। বড় এক বাটি মাংস ও নিজের হাতে আমার পাতের কাছে বসিয়ে দিলে। সামনে বসে যত্ন করে খাওয়াতে লাগলো বাড়ির মেয়েদের মতো। কিন্তু একটা কাজ ও হঠাৎ করে বসল। আমার মাংসের বাটি থেকে একটু মাংস তুলে নিয়ে মুখে দিয়ে তখন বলছে, খাবো একটু তোমার এর থেকে। তারপর হেসে বললে, দেখছি কেমন হয়েছে। আমার সমস্ত শরীর যেন সংকুচিত হয়ে উঠল। এতকালের সংস্কার যাবে কোথায়? আমি বললাম, ওই এঁটো হাত যেন দিও না বাটিতে, ছি। পান্না দুষ্টুমির হাসি হেসে হাত খানিকটা বাটির দিকে বাড়িয়ে বললে, দিলাম হাত, ঠিক দেব, দিচ্ছি কিন্তু, দিলাম হাত। পরে নিজেই হাত গুটিয়ে নিয়ে বললে, না না, তাই কখনো করি? হয়তো তোমার খাওয়া হবে না, খাও, তুমি খাও। আমি জানি কোনো মার্জিত রুচি ভদ্রমহিলা অতিথিকে খাওয়াতে বসে তার সঙ্গে এমন ধরনের ব্যবহার করত না। কিন্তু পান্না যে শ্রেণীর মেয়ে, তার কাছে এই ব্যবহার পেয়ে আমি আশ্চর্য হইনি মোটেই। পান্না বললে, মাংস কেমন হয়েছে? আমি বললাম, বেশ হয়েছে। পান্না বললে, আমায় নিয়ে যাও এখান থেকে। আমি বললাম, কোথায়? পান্না বললে, যেখানে তোমার খুশি। পরে বাঁকা ভুরুর নিচে আর চাউনি দিয়ে আমার দিকে চেয়ে বলল, আমি তোমার, যেখানে নিয়ে যাবে আমি তোমার। সে চাউনি আমাকে কাণ্ডজ্ঞান ভুলিয়ে দিলে। আমি এঁটো হাতেই ওর পুষ্পপেলব হাতখানা চেপে ধরতে গেলাম। আর ঠিক সেই সময়ই সেই বুড়ি সেখানে এসে পড়ল। আমার দিকে কটমট চোখে চেয়ে দেখলে, কিছু বললে না মুখে। কি জানি কি বুঝলে। আমি লজ্জিত ও অপ্রতিভ হয়ে ভাতের থালার দিকে চাইলাম। কোনো রকমে 2-4 দলা খেয়ে উঠে পড়লাম তক্ষুনি। কাউকে কিছু না বলে সেই যে বেরিয়ে পড়লাম, একেবারে সোজা শিয়ালদা স্টেশনে এসে গাড়ি চেপে বসে দেশে রওনা। সুরবালা আমায় দেখে অবাক হয়ে আমার দিকে চাইলে। তারপর বললে, কোথায় ছিলে? আমি বললাম, কলকাতায় গিয়েছিলাম, সেখান থেকে আসছি। সুরবালা বললে, তা আমিও ভেবেছি, সবাই তো ভেবে চিনতে অস্থির। আমি ভাবলাম ঠিক কোনো দরকারি কাজ পড়েছে, কলকাতায় হঠাৎ যেতে হয়েছে। একটা খবর দিয়েও তো যেতে হয়, এমন তো আগে কখনো করনি। আমি বললাম, এমন অবস্থাও তো এর আগে কখনো হয়নি। সবাই ভালো আছে? সুরবালা বললে, তা আছে। নাও, তুমি গা হাত ধুয়ে নাও, চা করে নিয়ে আসি। খাওয়া হয়েছে? একটু পরে সুরবালা চা করে নিয়ে এলো। বললে, বাব্বা, এমন কখনো করে? ভেবে চিনতে অস্থির হতে হয়েছে। সনাতনবাবু তো 2 বেলা হাঁটাহাঁটি করছেন। নৌকোর মাঝি ফিরে এসে বললে, বাবু শেষ রাত্রিরে কোথায় চলে গেলেন হঠাৎ, আমাকে কিছু বলে তো যাননি। সনাতনদা আবার যাবেন বলছিলেন মঙ্গলগঞ্জে খোঁজ নিতে, যাননি বোধহয়। সনাতনদা ভাগ্যিস মঙ্গলগঞ্জে যায়নি। সেখানে গেলেই সব বলে দিত গোবিন্দদা বা আব্দুল হামিদ। এখনও ওরা অবশ্যই জানে না আমি বাড়ি চলে এসেছিলাম না কলকাতায় গিয়েছিলাম। সনাতনদা অনুসন্ধান করতে গেলেই ওরা বুঝতে পারত আমি পান্নার সঙ্গেই চলে গিয়েছি। একজন লোককে পাঠিয়ে দিলাম সনাতনদার বাড়িতে খবর দিতে যে আমি ফিরে এসেছি। সুরবালার মুখ দেখে বুঝলাম ওর মনে কোনো সন্দেহ জাগেনি। ওর মন তো আমি জানি, সরলা শান্ত স্বভাবের মেয়ে, অত শত কিছু বোঝে না। ও আমাকে খাওয়াতে মাখাতেই ব্যস্ত হয়ে পড়ল। তবুও আমার মুখের দিকে চেয়ে চেয়ে ও যেন কি দেখলে। আমি বললাম, কি দেখছ? সুরবালা বললে, তোমার শরীর ভালো আছে তো? আমি বললাম, কেন? সুরবালা বললে,
তোমার মুখ যেন শুকিয়ে গিয়েছে, কেমন যেন দেখাচ্ছে। হেসে উড়িয়ে দেবার ভঙ্গিতে বললাম, ওহ এই। সুরবালা উদ্বেগের সুরে বললে, না সত্যি, তোমার মুখে যেন। আমি বললাম, ও কিছু না, একটু ঘুমোই। সুরবালা বললে, একটু ওষুধ খাও না কিছু, তুমি তো বোঝো। আমি বললাম, কিছু না, মশারিটা ফেলে দিয়ে যাও, ঘুমোই একটু। সকালে সনাতনদা এসে হাজির হলো। বললে, এ কি হে, তুমি হঠাৎ, কোথাও কিছু নয়, কোথায় চলে গেলে? বৌমা কেঁদে কেটে অস্থির। বললাম, কলকাতায় গিয়েছিলাম। সনাতনদা বললে, কেন হঠাৎ? আমি বললাম, বিশেষ কারণ ছিল। সনাতনদা বললে, সে আমি বুঝতে পেরেছি, নইলে তোমার মতো লোক হঠাৎ অমনি না বলা কওয়া কলকাতা চলে যাবে। তা কি কারণটা ছিল? আমি বললাম, সে একটা অন্য ব্যাপার। সনাতনদা আর বেশি পীড়াপিড়ি করলে না। আমার মুশকিল, আমি মিথ্যে কথা বড় একটা বলি নে, বলতে মুখে বাধে। বিশেষ কাজে হয়তো বলতে হয়, কিন্তু পারতপক্ষে না বলারই চেষ্টা করি। অন্য কথা পারলাম তাড়াতাড়ি। সনাতনদা 2-3 বার চেষ্টা করলে কলকাতা যাবার কারণটা জানবার। আমি প্রতিবারই কথা চাপা দিলাম। সনাতনদা বললে, মঙ্গলগঞ্জে যাবে নাকি? আমি বললাম, যাব বই কি, রুগী রয়েছে। সনাতনদা বললে, আমিও চলো যাই। আমি বললাম, তুমি যাবে? সনাতনদা বললে, চলো বেরিয়ে আসি। সর্বনাশ, বলে কি সনাতনদা? মঙ্গলগঞ্জে গেলেই ও সব জানতে পারবে হয়তো। ওর স্বভাবই একে ওকে জিজ্ঞেস করা। গোবিন্দদা সব বলে দেবে। কিন্তু আমার এখনও সন্দেহ হয়, গোবিন্দদা বা মঙ্গলগঞ্জের কেউ এখনও হয়তো জানে না আমি কোথায় গিয়েছিলাম। সনাতনদা বললে, কবে যাবে? আমি বললাম, দেখি, কালই যাব হয়তো। সনাতনদা চলে গেল। আমি তখনই সাইকেল চেপে মঙ্গলগঞ্জে যাবার জন্যে তৈরি হলাম। আগে সেখানে গিয়ে আমায় জানতে হবে, নয়তো সনাতনদাকে হঠাৎ নিয়ে যাওয়া ঠিক হবে না। সুরবালাকে বলতেই সে ব্যস্তভাবে বললে, না গো না, এখন যেও না। আমি বললাম, আমার বিশেষ দরকার আছে, মঙ্গলগঞ্জে যেতেই হবে। সুরবালা বললে, খেয়ে যাও। আমি বললাম, না, এসে খাবো। সাইকেলে যেতে 3-4 মাইল ঘুর হয়। রাস্তায় এই বর্ষাকালে জল কাদা, তবুও যেতেই হবে। বেলা 10:30টার সময় মঙ্গলগঞ্জের ডিসপেন্সারির দোর খুলতেই চাকরটা এসে জুটল। বললে, বাবু, পরশু এলেন না? আপনি গেলেন কনে? আমি বললাম, কেন? সে বললে, আপনার সেই মাঝি নৌকো নিয়ে ফিরে গেল। আমি বললাম, তোর সে খোঁজে কি দরকার, যা নিজের কাজ দেখগে। একটু পরে গোবিন্দদা এলো কার মুখে খবর পেয়ে। ব্যস্তভাবে বললে, ডাক্তার, ব্যাপার কি, কোথায় ছিলেন? আমি বললাম, কেন? সে বললে, সেদিন গেলেন কোথায়? মাঝি আমাকে জিজ্ঞেস করলে, শেষে নৌকো নিয়ে চলে গেল। এখন আসা হচ্ছে কোথা থেকে? আমি বললাম, বাড়ি থেকেই আসছি, সেদিন একটু বিশেষ দরকারে অন্যত্র গিয়েছিলাম। গোবিন্দদা বললে, তবুও ভালো, আমরা তো ভেবে চিনতে অস্থির। গোবিন্দদা সন্দেহ করেনি। হাঁপ ছেড়ে বাঁচা গেল। গোবিন্দদাই সবচেয়ে ধূর্ত ব্যক্তি। সন্দেহ যদি করতে পারে তবে ওই করতে পারত। ও যখন সন্দেহ করেনি, তখন আর কারো কাছ থেকে কোনো ভয় নেই। আমি ভয়ানক কাজে ব্যস্ত আছি দেখাবার জন্যে আলমারি খুলে এই শিশি ওই শিশি নাড়তে লাগলাম। গোবিন্দদা একটু পরে চলে গেল। ও যেমন চলে গেল, আমি একা বসে রইলাম ডিসপেন্সারি ঘরে। অমনি মনে হলো, পান্না ঠিক ওই দৌড়টি ধরে সেদিন দাঁড়িয়েছিল। আমার মনে হলো, একা এখানে এসে আমি ভুল করেছি। পান্নার অদৃশ্য উপস্থিতিতে এ ঘরের বাতাস ভরে আছে। হঠাৎ তার সেই অদ্ভুত ধরনের দুষ্টুমির হাসিটি ফুটে উঠল আমার সামনে।
মন বড় চঞ্চল হয়ে উঠল। সে কি সাধারণ চঞ্চলতা! অমন যে আবার হয় তা জানতাম না। পান্না এখানে ছিল, সে গেল কোথায়? সেই পান্না, অদ্ভুত ভঙ্গি, অদ্ভুত দুষ্টুমির হাসি নিয়ে। তাকে আমার এখনই দরকার, না পেলে চলবে না। আমার জীবনে অনেকখানি জায়গা যেন ফাঁকা হয়ে গিয়েছে। এতক্ষণ শুনলেন শ্রদ্ধেয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অথৈ জল উপন্যাসের ৪র্থ পর্ব। গল্প পাঠ করলাম আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন কভারম্যান অভিব্রত। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আবার আসব আগামী দিনে অথৈ জল উপন্যাসের পরবর্তী পর্ব নিয়ে। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।